নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করছি। আজ আমি তৈরি করছি শোল মাছের ধোকা। শোল মাছের আমরা বিভিন্ন রকম রেসিপি করে থাকি, কিন্তু আজকের এই শোল মাছের ধোকার রেসিপিটা একবার যদি বাড়িতে তৈরি করে নেওয়া যায় তবেই বোঝা যাবে যেটা কতটাই টেস্টি আর কতটাই সুন্দর হয়। ঠিকঠাকভাবে রান্না করলে এই শোল মাছের ধোকাটা অসম্ভব সুন্দর হয়। শোল মাছের ধোকা তৈরির আগে সবার প্রথমে মাছটাকে খুব ভালো করে কাটতে হবে অনেকটা সময় নিয়ে। রান্নায় যতটা সময় না যায়, কিন্তু এই মাছ কাটার সময় অনেকটাই সময় যায়। এর আঁশ ছাড়িয়ে তারপরে উপরের ছালটা ছাড়িয়ে তারপরে মাছটা কাটতে হবে ছোট ছোট টুকরো করে। মাছটা ঠিক এইভাবে কাটা হবে। এর টুকরোগুলো এইভাবেই রাখতে হবে, খুব বেশি ছোট হবে না আর খুব বেশি বড়ও হবে না। পিসগুলো ঠিক এইভাবেই করতে হবে। শোল মাছের ধোকা তৈরির সময় ছালটা অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। ছালটা ছাড়িয়ে নিলে এই ধোকা রান্নার সময় মাছটা দেখতে খুবই ভালো লাগে। মাছটাকে এবার কয়েকটি উপকরণ দিয়ে মেখে নেব। প্রথমেই আমি এক টুকরো লেবু চিপড়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। গরম মশলাটা এখানে আমি সানরাইজ শাহি গরম মশলা নিয়েছি। এটাকে খুব ভালো করে এবার মেখে নিতে হবে। মাখাটা যতটা সুন্দর হবে, রান্নায় মাছের স্বাদটা ততটাই ভালো হবে। মাছটাকে মশলা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এটাকে এবার রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দিতে হবে। আঁচ কমিয়ে দিয়ে প্রথমেই আমি কাজু বাদাম আর কিশমিশটাকে হালকা লাল করে ভেজে তুলে নেব। কিশমিশ আর কাজু বাদামটা অনবরত নাড়াচাড়া করে ঠিক এইভাবে রং হয়ে গেলে এবার এটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেব। আলুটার সাইজটা হবে মাছের টুকরো যেমন হবে তার অর্ধেক সাইজ হবে আলু। আলুটাকেও ঠিক এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়ে হালকা আঁচে ভেজে নেব। ভাজাটা সেইভাবে হবে আলুটা ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকেও তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এবার সরিষার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দেব এলাচ, লবঙ্গ আর দারচিনি, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা। সব কিছু অল্প কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব। খুব বেশি সময় ধরে এটাকে নাড়াচাড়া করার দরকার নেই। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। লবণ দেওয়ার পরেই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। আঁচটা মিডিয়াম থাকলেই হবে। ঠিক এইভাবে কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। পেঁয়াজটার মধ্যে লবণ দিলে পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয় আর রান্নার মধ্যে গলেও যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। টমেটোটাও এর মধ্যে অল্প কিছু সময় ধরে নাড়াচাড়া করব। ঠিক এইভাবে অল্প কিছু সময় ধরে টমেটোটাও নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা, সাথে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণ জল দিয়ে সমস্ত মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। আঁচটা এখন সেই মিডিয়াম আছে। ঠিক এইভাবে অনবরত নাড়াচাড়া করে সমস্ত মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার মেখে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছের টুকরো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। এবার আর আঁচ কমিয়ে বা মিডিয়াম আঁচে রান্না করা যাবে না। মিডিয়াম আঁচে বা আঁচ কমিয়ে রান্না করলে মাছের টুকরোগুলো ভেঙে যাবে। তাই জন্য গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে মাছের টুকরোগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই ধোকা রান্নার সময় একটাই চাপ থাকে, মাছটা চট করে ভেঙে যায়। তাই জন্য খুব সুন্দর করে কষানোর জন্য
ধৈর্য ধরেই রান্নাটা করতে হবে। রান্না আমরা প্রায় সবাই করি, কিন্তু ঠিকঠাকভাবে রান্না হলে রান্নার স্বাদটাও খুব সুন্দর থাকে, আর মাছটাও একদম ভেঙেও যাবে না আর গলেও যাবে না। ঠিক এইভাবে কিছুক্ষণ ধরে কষানোর পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ভেজে রাখা কাজু বাদাম কিশমিশ দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব, যতক্ষণ সমস্ত মশলা থেকে আর মাছ থেকে তেলটা খুব ভালো করে না ছেড়ে আসে। এইভাবে অনবরত নাড়াচাড়া করব। নাড়াচাড়া বন্ধ করে দিলে কিন্তু তলায় ধরে যাবে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করছি। শোল মাছের ধোকা আবার অনেকে মাছটা ভেজে তারপরেই রান্না করেন, কিন্তু ঠিক এইভাবে যদি মাছটাকে মেখে কষিয়ে নিয়ে রান্না করা যায়, তাতে কিন্তু এই ধোকার স্বাদটা অসম্ভব সুন্দর হয়। এটাকে তৈরি করলে বাড়িতে তারপরেই বোঝা যাবে যেটা কতটাই টেস্টি আর কতটাই সুন্দর হয়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু ঠান্ডা জল দেব না, একদম ফুটন্ত গরম জল দিতে হবে। জল দেওয়ার পর এবার আমি এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে তরকারিটা ফুটে উঠলেই তারপরেই এর মধ্যে লবণ দিতে হবে। লবণটা কিন্তু সব কিছুতেই আছে। মাছেও মেখে নিয়েছিলাম, আলু ভাজার সময়ও দিয়েছি, আর পেঁয়াজ ভাজার সময়ও দিয়েছি। তাই জন্য তরকারিটা কিছুক্ষণ ফুটে উঠলে তারপর স্বাদ বুঝে তখনই লবণ দিতে হবে। প্রথমে লবণ দিয়ে ফুটিয়ে নিলে লবণটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আঁচ কমিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে আবারও। এই রান্নাটায় খুব বেশি জুস থাকবে না, জুসটা কিন্তু বেশ মাখা মাখা হবে। ঠিক এইভাবেই রান্নাটা হবে। দেখেই মনে হচ্ছে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। জুসের ঘনত্বটাও ঠিক এইভাবে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক থেতো করে রাখা এলাচ। এলাচটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই রান্নাটা পুরোপুরি তৈরি। এবার দেখে নেওয়া যাক শোল মাছের টুকরোগুলো কতটা সুন্দরভাবে গোটা আছে। একটাও টুকরো গলে যায়নি বা ভেঙেও যায়নি। সমস্ত টুকরোগুলো খুব সুন্দরভাবে গোটা গোটাই আছে। ঠিক এইভাবে রান্না করলে শোল মাছের ধোকা অপূর্ব সুন্দর স্বাদের তৈরি হয়ে যাবে। আজকের এই শোল মাছের ধোকাটা ছোট বড় সকলের খুবই প্রিয় হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। তরকারির রঙটা দেখে মনে হচ্ছে একদম দুর্দান্ত স্বাদের তৈরি হয়েছে, আর লোভনীয়ও ততটা হয়েছে। খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। জুসের ঘনত্বটাও খুব সুন্দরভাবে হয়েছে। আমার এই রান্নার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে।